হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মন ছুঁয়ে যাওয়া দক্ষিণ কোরিয়ান ফ্যান্টাসি চলচ্চিত্রের গল্প। মুভির নাম ভ্যানিশিং টাইম এ বয় হু রিটার্নড। গল্পটি রহস্যে ভরা এবং ইমোশনে পূর্ণ। চলচ্চিত্রের শুরুতে আমরা দেখি একজন শিশু মনোবিজ্ঞানীর একটি মেয়ের সাক্ষাৎকার নিচ্ছেন। মেয়েটির নাম সুরিন। ডাক্তার যখন ক্যামেরা সেট করে তখন সুরিন কিছুটা নার্ভাস হয়ে পড়ে। ডাক্তার তাকে নিজের সাথে ঘটে যাওয়া গল্পের শুরু থেকে বলতে বলেন। সুরিন ঘটনা বলা শুরু করে। সে জানায় যে তার মা কয়েক বছর আগে ডোকিউন নামে একজনকে বিয়ে করেন। বিয়ের পর বেশি দিন হয়নি, হঠাৎই তার মা মারা যান। এরপর থেকে সে ডোকিউনের সঙ্গে থাকতে শুরু করেন, কিন্তু ডোকিউনের সঙ্গে থাকা তার জন্য মোটেও সুখের ছিল না। ডোকিউন কাজের সূত্রে একটি প্রত্যন্ত দ্বীপে স্থানান্তরিত হয়। দ্বীপটির নাম হওয়ানো। তিনি সেখানে টানেল নির্মাণ প্রকল্পের প্রধান হিসেবে নিযুক্ত হন। তাই বাধ্য হয়ে সুরিনকেও তার সঙ্গে ওই দ্বীপে যেতে হয়। দ্বীপে আসার পর সুরিন নতুন একটি স্কুলে ভর্তি হয়। স্কুলে তার অনেক বন্ধু বানানোর সুযোগ থাকলেও সে সবসময় একা থাকতে পছন্দ করে। তার মায়ের মৃত্যু এবং নতুন পরিবেশ মানিয়ে নিতে না পারার কারণে সে খুবই নির্জন স্বভাবের হয়ে পড়ে। সুরিনের সৎ বাবা ডোকিউন টানেল নির্মাণ প্রকল্পের দায়িত্বে থাকায় প্রায় গভীর রাত পর্যন্ত কাজ করেন। তার কাজের কারণে তাদের বাড়ি প্রায় ফাঁকা থাকে। টানেল নির্মাণের জন্য প্রায় বড় বড় বিস্ফোরণ চালানো হয়। এই কারণে দ্বীপের বাসিন্দাদের নির্মাণ এলাকার কাছাকাছি যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এক রাতে সুরিন তার ফোনে নিজের ব্লগের মেসেজগুলো পড়তে থাকে। ব্লগটি মূলত ওয়ার্ম হোল নিয়ে, যেখানে মানুষেরা অদ্ভুত মন্তব্য করছে। আসলে মায়ের মৃত্যুর পর সুরিন এই পৃথিবী থেকে পালিয়ে যেতে চেয়েছিল। সেই সময় সে গবেষণা করতে করতে ওয়ার্ম হোল, অতিপ্রাকৃত জগৎ এবং অদ্ভুত ঘটনাগুলোর প্রতি আগ্রহী হয়ে ওঠে। সে প্রায় ইন্টারনেটে এই বিষয়ে মানুষের সঙ্গে আলোচনা করত, এমনকি স্কুলের কম্পিউটার ব্যবহার করেও। তবে একদিন সে ভুলবশত কম্পিউটারটি খোলা রেখে দেয়। তার ক্লাসের বন্ধুরা এই সুযোগে তার মন্তব্যগুলো পড়ে ফেলে এবং তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ শুরু করে। স্কুল থেকে বাড়ি ফেরার পথে সুরিনের দেখা হয় একটি ছেলের সাথে, যার নাম সুনমিন। সুনমিন একটি অনাথ আশ্রমে থাকে। সুনমিন নিজেকে পরিচয় করিয়ে দেয় এবং সুরিনের সঙ্গে বন্ধুত্ব করতে চায়, কিন্তু সুরিন তাকে পাত্তা না দিয়ে বরং তাকে উপেক্ষা করে চলে যায়। পরের দিন দুপুরে সুরিন দেখলো সুনমিন এবং তার বন্ধুরা তার ব্লগের ওয়ার্মহোল বিষয়ক লেখাগুলো নিয়ে কথা বলছে। তারপর সুনমিন সুরিনকে জানায় যে তার ব্লগ সে পড়েছে আর একটি অন্য মাত্রায় প্রবেশ করেছে। সেদিন সুরিন যখন বাড়ি ফিরছিল, সুনমিন তাকে অনুসরণ করে। সুরিন যখন তাকে ধমক দিয়ে কারণ জিজ্ঞাসা করে, তখন সে বলে যে তার ব্লগ সে পড়েছে আর ব্লগে লেখা প্রতিটি বিষয় সে বিশ্বাস করে। ধীরে ধীরে অতিপ্রাকৃত বিষয়গুলোর প্রতি তাদের দুজনের আগ্রহের কারণে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। সুনমিনের আগমনের পর সুরিনের জীবন যেন একটু একটু করে বদলাতে শুরু করে। সুরিন এবং সুনমিনের বন্ধুত্ব আরও গভীর হয়ে উঠেছে। তারা নিজেদের মধ্যে গোপনে যোগাযোগ করার জন্য একটি নতুন অক্ষর প্রণালী তৈরি করে। প্রতিদিন তারা সুরিনের ডায়েরিতে এই অক্ষরে একে অপরের জন্য নোট রেখে যায়। স্কুল শেষ হলে তারা প্রায় শহরের আশেপাশে ঘুরে বেড়ায়, ভূত বা অতিপ্রাকৃত কিছু খোঁজার জন্য। এমনই একদিন সুনমিন সুরিনকে একটি পরিত্যক্ত কাঠের বাড়িতে নিয়ে যায়, যা জঙ্গলের গভীরে অবস্থিত। তারা বাড়িটির চারপাশে ঘুরে দেখে এবং মোমের ব্লগে সেগুলো খোদাই করে রাখে। ধীরে ধীরে সুরিনের মনে সুনমিনের প্রতি ভালোবাসা জন্ম। এক মুহূর্তে আবেগপ্রণত হয়ে সুরিন হঠাৎই তাকে চুমু খায়, যা সুনমিনকে ভীষণ অপ্রস্তুত করে তোলে। এরপর একদিন সুরিন দেখতে পায় যে সুনমিন এবং তার 3 বন্ধু পরিকল্পনা করছে যে তারা নির্মাণস্থলের বিস্ফোরণ দেখবে, তাই সেখানে যাওয়ার কথা ভাবছে। সুরিনও তাদের সঙ্গে যোগ দেয়। তারা সবাই গাছপালার আড়াল দিয়ে পথ পাড়ি দেয়, যাতে কেউ তাদের দেখতে না পায়। নির্মাণ সাইটে পৌঁছানোর পর তারা ফেন্স পার হয়ে ভিতরে ঢোকে, তবে তাদের মধ্যে একজন ভয় পেয়ে ফিরে যায়। বাকিরা একটি ক্লিকের আড়ালে লুকিয়ে থাকে, কিন্তু তারা সেদিন হতাশ হয়, কারণ সেদিন কোনো বিস্ফোরণ ঘটে না। এরপর তারা যখন ফেরার পথে, তখন জঙ্গলের গভীরে একটি ছোট্ট গুহার সন্ধান পায়। কৌতূহলবশত তারা একে একে গুহার ভিতরে প্রবেশ করে, আর গুহার শেষ প্রান্তে গিয়ে তারা পানির নিচে একটি উজ্জ্বল জিনিস দেখতে পায়। সুরিন মনে করে এটি হয়তো একটি উল্কাপিণ্ড। সুনমিন সাহস নিয়ে পানিতে ডুব দেয় এবং উজ্জ্বল বস্তুটিকে বাইরে নিয়ে আসে, কিন্তু গুহার বাইরে আসার পর সেই জিনিসটি আর উজ্জ্বল থাকেনি। তারা লক্ষ্য করে বস্তুটি দেখতে একটি ডিমের মতো। তাদের মধ্যে একজন তায়েশি দাবি করে যে এই ডিমটি হয়তো সময় গাবলিনের হতে পারে। সে তার দাদার কাছ থেকে শুনেছিল পূর্ণিমার রাতে পাহাড়ে এমন একটি গুহা দেখা যায় যেখানে সময় গাবলিন বাস করে, আর সেখানে যদি কেউ প্রবেশ করে তাহলে সে বৃদ্ধ হয়ে ফিরে আসে।
তবে গুহায় ঢোকার পর অন্য ছেলেদের বয়স বাড়েনি, তাই তারা তায়েশিকের কথাই বিশ্বাস করে না। এদিকে সুরিন দেখতে পায় যে তার মায়ের দেওয়া চুলের পিনটি হারিয়ে গেছে। সে সেটি খুঁজতে গুহায় ফিরে যায়। গুহার ভেতরে গিয়ে সে পিনটি খুঁজে পায়, তবে একই সঙ্গে দেখে যে উজ্জ্বল ডিমটি আবার পানিতে ফিরে এসেছে। যখন সে বাইরে বেরিয়ে আসে, দেখে ডিমটি ফেটে গেছে এবং সেটি মাটিতে পড়ে আছে, আর তার সব বন্ধুরা গায়েব হয়ে গেছে। ভয় পেয়ে সুরিন তাদের খুঁজতে থাকে, কিন্তু রাত নামতে শুরু করে। জঙ্গলের গভীরে হারিয়ে যাওয়ায় তাকে রাতটা সেখানেই কাটাতে হয়। পরের দিন সকালে পুলিশের দল পুরো জঙ্গলে নিখোঁজ শিশুদের খুঁজতে শুরু করে। গোয়েন্দা আহনোকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তারা শেষ পর্যন্ত সুরিনকে অজ্ঞান অবস্থায় জঙ্গলের একটি অংশে খুঁজে পায়। সৌভাগ্যবশত সে অক্ষত ছিল। হাসপাতালে গোয়েন্দা আহনো সুরিনকে জিজ্ঞাসা করেন বাকিরা কোথায় এবং তাদের কি হয়েছে। সুরিন তাকে গুহা এবং উজ্জ্বল ডিমের পুরো ঘটনাটি খুলে বলে, তবে পুলিশ এবং প্রাপ্তবয়স্করা তার গল্প বিশ্বাস করে না। সুরিন পুলিশদের নিয়ে আবার জঙ্গলে যায় গুহাটি দেখানোর জন্য, কিন্তু সেখানে আর কোনো গুহার চিহ্ন নেই। মনে হয় পূর্ণিমার রাত শেষ হওয়ার পর গুহাটি রহস্যময়ভাবে অদৃশ্য হয়ে গেছে। এরপর গোয়েন্দা আহনো জানতে পারেন যে নিখোঁজ শিশুদের একজন যে উকের মৃতদেহ শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরের একটি সৈকতে মাটির নিচে পাওয়া গেছে। তদন্তে জানা যায় তার মৃত্যু অ্যাজমা অ্যাটাকের কারণ হয়েছে, কিন্তু কেউ তাকে মাটির নিচে পুঁতে রেখেছিল। এই ঘটনা নিখোঁজ থেকে অপহরণ মামলায় রূপান্তরিত হয়। ঘটনার কয়েক সপ্তাহ পরও বাকি দুই ছেলেকে খুঁজে পাওয়া যায় না। সুমিনের অনুপস্থিতিতে সুরিন আবার তার পুরনো অন্তর্মুখী স্বভাবের হয়ে ওঠে। সুরিনও বাকিদের মতো পুরো ঘটনার জন্য বিভ্রান্ত ছিল, কিন্তু যখন সে পুরো সত্যি বলে তখন কেউই তার কথা বিশ্বাস করে না। এরপর একদিন রাতে সুরিন ঘরের বাইরে একটি শব্দ শুনতে পায়। বাইরে গিয়ে দেখে একজন মানুষ জঙ্গলের দিকে দৌড়াচ্ছে। কৌতূহলবশত সে তাকে অনুসরণ করে। গভীর জঙ্গলে প্রবেশ করে কিছুক্ষণ দৌড়ানোর পর সুরিন হঠাৎ পড়ে যায়, আর সেই মানুষও থেমে যায়। লোকটি কাছে এসে সুরিনের দিকে তাকিয়ে বিস্মিতভাবে বলে, আমি সুমিন। তার কথা শুনে সুরিন স্তব্ধ হয়ে যায়, তবে নাম শুনে সে অবাক হয়ে যায় এবং সে কান্না করতে করতে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে সে তার সৎ বাবা ডোকিউনের গাড়ির সামনে এসে পড়ে। কাঁদতে কাঁদতে সে তাকে পুরো ঘটনা জানায়। পুলিশকে ঘটনাটি জানানো হলে তারা লোকটিকে খুঁজতে জঙ্গলের অনুসন্ধান শুরু করে। গোয়েন্দা আহনো সুরিনকে জিজ্ঞাসা করেন লোকটি কেমন ছিল। সুরিন জানায় যে লোকটি সুমিনের পরিচয় দিচ্ছিল, তবে পুলিশ লোকটিকে খুঁজে পায় না। অনুসন্ধানের সময় পুলিশ সুরিনের ডায়েরিটি খুঁজে পায়। এই ডায়েরিটি সে এবং সুমিন একে অপরের জন্য বার্তা লিখতে ব্যবহার করত, কিন্তু ডায়েরিটি খুলে দেখে পৃষ্ঠাগুলোতে শুধুই সুমিনের বার্তা ভরা। সুমিন তাদের কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ডায়েরিতে পুরো ঘটনা লিখে রেখেছিল। সেখানে লেখা ছিল, সুরিন যখন তার চুলের পিন নিতে গুহায় ঢুকেছিল তখন অন্য ছেলেরা ডিমটি খুলে দেখতে চায় যে তার ভেতরে কি রয়েছে। সুমিন অপেক্ষা না করে ডিমটি মাটিতে ভেঙে ফেলে। দুর্ভাগ্যক্রমে ডিমটি ফাটলেও তার ভিতরে কিছুই ছিল না। এই ঘটনায় তারা হতাশ হয়। যখন সুরিন অনেকক্ষণ ধরে ফিরে আসে না, তখন সুমিন গুহার ভিতরে গিয়ে দেখে সে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সে সুরিনকে ডাকার চেষ্টা করে, কিন্তু কোনো প্রতিক্রিয়া পায় না। ঠিক তখনই সুমিন দেখতে পায় গুহার ভেতরে পানির একটি ফোঁটা শূন্যে ভাসছে। সে গুহার বাইরে এসে দেখে পাখিরা আকাশে স্থির হয়ে আছে। সে এবং তার বন্ধুরা টাউনে ফিরে গিয়ে দেখে সবার সময় থেমে গেছে। পরিবার, বন্ধু সবাই যেন জমে রয়েছে। তারা বুঝতে পারে যে সময় পুরো পৃথিবীর জন্য থেমে গেছে, কিন্তু তাদের তিনজনের জন্য নয়। প্রথম কয়েকদিন তারা নিজেদের মুক্ত মনে করে। তারা যা খুশি খায়, যখন খুশি ঘুমায় এবং দিনভর খেলাধুলা করে। মাসখানেক পর ছেলেরা এই থেমে থাকা সময়ের মধ্যে বাঁচতে বোর হয়ে যায়। তারা সিদ্ধান্ত নেয় যে তারা অন্য শহরে যাবে এবং দেখবে তারাই সত্যি পৃথিবীর একমাত্র সক্রিয় মানুষ কিনা। কিন্তু তাদের পরিকল্পনা ভেস্তে যায়, কারণ তারা বুঝতে পারে যে সমুদ্রের পানিও থেমে গেছে। এর ফলে নৌকা ভেসে থাকতে পারবে না, বরং ডুবে যাবে। এদিকে বর্তমান সময়ে থাকা সুরিন বুঝতে পারে যে জঙ্গলে দেখা মানুষই আসলে সুমিনই ছিল। সে ডায়েরি পড়া বন্ধ করে এবং প্রথমে সে পুলিশের নজর থেকে তাকে দূরে রাখার পরিকল্পনা করে। পুলিশ যদি তাকে খুঁজে পায় তাহলে তাকে অপহরণকারী মনে করে গ্রেপ্তার করবে। তাই সুরিন জানান যে সে জঙ্গলে কাউকে দেখার বিষয়টি সে মিথ্যা বলেছে। পুলিশ তার কথা বিশ্বাস করে এবং ডায়েরি পড়তে থাকে।
মাস পেরিয়ে যায়, ছেলেরা শহরের একটি মলে তাঁবু ফেলে থাকতে শুরু করে, কিন্তু যে ওকে শারীরিক অবস্থা দিনে দিনে খারাপ হতে থাকে, কারণ তার অ্যাজমা ইনহেলার কাজ করা বন্ধ করে দেয়। এক রাতে শ্বাসকষ্টের কারণে সে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সুমিন এবং তাইশিক তার মৃত্যুতে বিধ্বস্ত হয়। ভারাক্রান্ত মনে তারা বন্ধু মৃতদেহের কাছে একটি সৈকতে কবর দেয়, কিন্তু মৃত্যুর পর যে উকের শরীরও সময়ের মতো থেমে যায়। 5 বছর কেটে যায়, কিন্তু পৃথিবীতে কোনো পরিবর্তন আসে না। ছেলেরা তখন কিশোর বয়সে পা রাখে। এত বছর একা থাকার পরেও তারা আশাবাদী থাকে যে একদিন পৃথিবী আবার স্বাভাবিক হবে। সুমিন বিশ্বাস করে যে যখন তারা 20 বছর বয়সী হবে তখন সময় আবার চলতে শুরু করবে। তারা প্রতিদিন মানুষের কাছ থেকে সামান্য টাকা চুরি করে রাখে, যাতে সময় শুরু হলে তারা ধনী হতে পারে। তবে 20 বছর পার হওয়ার পরও কিছুই বদলায় না। ধীরে ধীরে তারা আশা হারাতে থাকে এবং জঙ্গলের কাঠের বাড়িতে থাকতে শুরু করে। একদিন এই একাকিত্ব সুমিনের মনের উপর চরম প্রভাব ফেলে। সে চিৎকার করে বলে, সব কিছু বন্ধ হয়ে যাক। দূর থেকে তাইশিক এটি দেখে এবং সম্পূর্ণভাবে আশা হারায়। কিছুদিন পরে সুমিন লক্ষ্য করে যে চাঁদের আকার পরিবর্তন হচ্ছে। এর অর্থ পৃথিবী আবার চালু হতে চলেছে। সে তাইশিককে খুঁজতে যায়, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। অবশেষে সে দ্বীপের শেষ প্রান্তে খাড়িতে পৌঁছে যায়। তাইশিকের কাপড় মাটিতে পড়ে আছে। সে বুঝতে পারে যে তাইশিক নিজেকে শেষ করে দিয়েছে। তাইশিকের পেছনে ঝাঁপ দেওয়ার মুহূর্তে পৃথিবী সচল হয়ে ওঠে। সুমিন জঙ্গলের বাইরে উঠে দেখে প্রকৃতি আবার চলমান। ডায়েরি পড়া শেষ করার পর সুরিন কাঠের বাড়িতে ছুটে যায় এবং অবশেষে তার বন্ধুকে খুঁজে পায়। তারা সিদ্ধান্ত নেয় যে এই গল্প পৃথিবীকে জানাবে, কিন্তু তারা জানে না যে কেউ তাদের বিশ্বাস করবে না। এদিকে সিকিউরিটি ফুটেজ থেকে পুলিশ জানতে পারে যে সুমিন জঙ্গলে রয়েছে। তারা তাকে অপহরণকারী ভেবে তার পিছনে অনুসন্ধান শুরু করে। রাতে সুমিন সুরিনের ঘরে আসে মানসিক সমর্থনের জন্য। এত বছর একা থাকার কারণে তার মনে ভয় কাজ করে যে সে নিজের ক্ষতি করে না ফেলে। পরের দিন তাইশিকের বাবা মা নির্মল সাইটে উপস্থিত হয় এবং তাদের সন্তানের নিখোঁজ হওয়ার জন্য ডোকিউনকে দোষারোপ করেন। তাইশিকের বাবা মা মনে করেন যে সাইটে বিস্ফোরণের কারণে তাদের ছেলে মারা গেছে এবং সুরিন মিথ্যা গল্প বানিয়ে তার সৎ বাবাকে বাঁচানোর চেষ্টা করছে। এদিকে সুরিন এবং সুমিন তার পুরনো এতিমখানায় যায়। সুরিন সেখানে ওয়ার্ডেনকে পুরো ঘটনা বোঝানোর চেষ্টা করে এবং বাইরে এসে সুমিনকে ডাকার চেষ্টা করে। ঠিক তখনই ডোকিউন তাকে জোরপূর্বক টেনে নিয়ে যায়। সুমিন ওয়ার্ডেনের কাছে যায় এবং তার শৈশবের কাজকর্ম সম্পর্কে সব জানায়। ওয়ার্ডেন বিস্মিত হয়, কিন্তু তারপরও তার কথা বিশ্বাস করতে পারে না। রাতে ডোকিউন সুরিনকে তার ঘরে তালাবদ্ধ করে রাখে, কিন্তু সুমিন পেছনের দরজা দিয়ে ঢুকে তাকে মুক্ত করে। তারা একসঙ্গে পালিয়ে যায় এবং পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে আলোচনা করতে থাকে। সুরিন মনে করে যে গুহায় আরেকটি ডিম ছিল। সে প্রস্তাব দেয় যে সেই ডিম ব্যবহার করে সেও বড় হয়ে ফিরে আসবে এবং প্রমাণ করবে যে সুমিন নির্দোষ। তবে সুমিন এতে রাজি হয় না, কারণ সে জানে একাকিত্ব জীবন কাটানো কতটা কঠিন। সে বলে, আমি অপহরণকারী হিসেবে নাম নেব, তোমাকে আমার মতো নিঃসঙ্গ হতে দেব না। ডোকিউন বুঝতে পারে তার মেয়ে কোথায় এবং তার ফোনে সুরিন ও সুমিনের একটি ছবি দেখে কাঠের বাড়ির দিকে যায়। রাতে সে সেখানে পৌঁছে সুমিনের উপর হামলা চালায় এবং জোর করে সুরিনকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সুমিন প্রতিরোধ করে ডোকিউনকে আঘাত করে অজ্ঞান করে দেয় এবং সুরিনকে নিয়ে পালিয়ে যায়। পরদিন পুলিশ কাঠের বাড়িতে তদন্ত করে এবং বিশ্বাস করে যে অপহরণকারী সুরিনকে তার পক্ষে প্রভাবিত করছে এবং নিজেকে সুমিন বলে দাবি করছে। এদিকে সুরিনের নিখোঁজ হওয়ার খবর টিভিতে প্রচারিত হয়। পুলিশ সুমিন এবং সুরিনের অবস্থান শনাক্ত করে এবং তাদের ধরার চেষ্টা করে। পুলিশ তাদের তাড়া করতে থাকে। ঠিক তখনই সুরিন নিজেকে আত্মসমর্পণ করে যাতে সুমিন পালাতে পারে। বিদায় নেওয়ার আগে সে সুমিনকে বলে, গুহায় আমার সাথে দেখা করো। ডিটেকটিভ আহন সুরিনকে বোঝানোর চেষ্টা করেন যে অপহরণকারী তাকে মিথ্যা বলছে, কিন্তু সুরিন তার কথা বিশ্বাস করতে অস্বীকার করে এবং দৃঢ়ভাবে নিজের অবস্থানে থাকে। সুরিন পুলিশের কাছ থেকে একটি অজুহাত দেয় যে সে বাথরুমে যেতে চায় এবং গুহার দিকে পালিয়ে যায়। সেখানে সে জল করা ডিমটি নিয়ে এসে সুমিনের হাতে তুলে দেয়, কিন্তু সুমিন ডিমটি ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানায়, কারণ সে চায় না সুরিনটি ব্যবহার করুক। সুমিন নিজেকে পুলিশের হাতে তুলে দেওয়া এবং তার বন্ধুদের মৃত্যুর জন্য দোষ নেওয়ার সিদ্ধান্ত নেয়।
সে জঙ্গলের দিকে দৌড়ায় আর সুরিন তার পিছু নেয়। একই সময় পুলিশ সেখানে পৌঁছে তাদের পিছু ধাওয়া শুরু করে। তারা একটি ক্লিফের প্রান্তে গিয়ে থামে। এক পুলিশ অফিসার সুমিনকে ধরে ফেলে এবং ধাক্কাধাক্কির মধ্যে সুরিন ক্লিফ থেকে পড়ে যায়। ডিটেকটিভ আহন তাকে ধরে ফেলে কিন্তু নিজেও ক্লিফ থেকে ঝুলে পড়েন। সুমিন তাদের দুজনকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু এর আগে তারা নিচে পড়ে যায়। সুমিন ডিপটি আবার ভেঙে দেয় এবং সময়কে থামিয়ে দেয়। কয়েক সেকেন্ড পর সুরিন জেগে ওঠে এবং নিজেকে ডিটেকটিভের সঙ্গে একটি সমুদ্র তীরে দেখতে পায়। সে বুঝতে পারে তার জন্য এটি কয়েক মুহূর্তের ব্যাপার হলেও সুমিনের জন্য এটি আরো একটি দশকের মতো কেটে গেছে। সুরিন বাড়ি ফিরে যায় এবং ডিনারের সময় তার সৎ বাবাকে প্রথমবারের মতো বাবা বলে ডাকে। সে তার করা সব ভুলের জন্য ক্ষমা চায়। ডিটেকটিভ আহন তার সঙ্গে দেখা করে এবং জিজ্ঞাসা করে কিভাবে তারা ক্লিফ থেকে বেঁচে ফিরল। সুরিন কিছুই বলে না, তবে ডিটেকটিভ বুঝতে পারে যে সুরিন সত্যি পুরো সময় সঠিক বলছিল। ডিটেকটিভ সুরিনকে পরামর্শ দেয় মিডিয়ার সামনে মিথ্যা সাক্ষ্য দিতে, যেন সে অপহরণকারীর দ্বারা প্রভাবিত হয়েছিল বলে প্রমাণিত হয়। সুরিন তার কাহিনী শেষ করে মনোচিকিৎসককে জানায়। মনোচিকিৎসক এই অবিশ্বাস্য গল্পটি শুনে হতবাক হন এবং একটি বই লিখতে চান। কয়েক মাস পর সুরিন হাই স্কুলে ভর্তির জন্য একটি নতুন শহরে চলে যায়। যাওয়ার আগে মনোচিকিৎসক তাকে সেই বইটি উপহার দেন, যা এখন প্রকাশিত হয়েছে। ফেরিতে যাওয়ার পথে সুরিন তার গাড়ির জানালা দিয়ে সুমিনকে দেখতে পায়। সে দৌড়ে গিয়ে তাকে খোঁজার চেষ্টা করে কিন্তু কাউকে দেখতে পায় না। কিছুক্ষণ পর ফেরির ডেকে তাদের আবার দেখা হয়। দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে। এই চমৎকার গল্পটি এখানেই শেষ হয়। যদি এমন আরো ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।